সাবজেক্ট চেঞ্জ এবং গ্রুপ চেঞ্জ কিভাবে করবে এবং কত টাকা লাগে গ্রুপ চেঞ্জ এবং সাবজেক্ট পরিবর্তন করার জন্য এবং তুমি যদি ভর্তি বাতিল করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে সকল তথ্য আমি মোটামুটি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং তুমি কিভাবে আবেদন করবে, আবেদন করলে কিভাবে তুমি সাকসেস হবে, সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, অনেক কিছু আলোচনা করব, হয়তো স্কিপ করে দেখলে তুমি অনেক সময় বুঝতে পারবে না। সো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো গ্রুপ চেঞ্জ করার জন্য তোমাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, অর্থাৎ তোমাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি কীভাবে গ্রুপ চেঞ্জ করবে, তাহলে তোমাকে সেই বিষয়টি অবশ্যই তোমাকে জানতে হবে। সো তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি যেভাবে গ্রুপ চেঞ্জ করবে, তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকলে তুমি সায়েন্স এবং আর্টস এই দুটিতেই যেতে পারবে। অর্থাৎ তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি সায়েন্স থেকে আর্টসে যেতে পারবে এবং তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু কমার্সেও যেতে পারবে। অর্থাৎ তোমার জন্য দুটি অপশন খোলা রয়েছে। তার মানে তুমি সায়েন্সে, অর্থাৎ যারা সায়েন্সে পড়াশোনা করছে তার জন্য আর্টসের সাবজেক্টটিও খোলা রয়েছে এবং কমার্স বিভাগটিও খোলা রয়েছে। যার ফলে তুমি চাইলে যে কোনো সাবজেক্টে অর্থাৎ যে কোনো গ্রুপে তুমি কিন্তু সুন্দর করে যেতে পারবে, তার জন্য তোমাকে কোনো ধরনের ঝামেলা হবে না। এখন কথা হচ্ছে কত টাকা লাগবে, এটা আমি পরবর্তীতে একসাথে বলে দিব যে কত টাকা লাগবে, ঠিক আছে। এরপর দেখো, তুমি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি কীভাবে সাবজেক্ট অর্থাৎ গ্রুপ চেঞ্জ করবে। তুমি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার গ্রুপ চেঞ্জের নিয়মটা হচ্ছে তুমি অবশ্যই তোমার জন্য কমার্সের যে বিভাগটি রয়েছে তুমি কিন্তু সেখানে যেতে পারবে। অর্থাৎ তুমি চাইলে তোমার সাবজেক্টটি অর্থাৎ গ্রুপটি পরিবর্তন করে তুমি কিন্তু তোমার কমার্স বিভাগে আসতে পারবে। এর জন্য তুমি কিন্তু কোনোভাবে সায়েন্সে যেতে পারবে না। অনেকে বলে স্যার আমি কি আর্টস থেকে সায়েন্সে যেতে পারবো না, আর্টস থেকে সায়েন্সে কখনো যাওয়া যায় না। তোমাকে মনে রাখতে হবে সর্বোচ্চ বিভাগ হচ্ছে সায়েন্স, তারপরে হচ্ছে কমার্স, তারপরে হচ্ছে আর্টস। অর্থাৎ আর্টস থেকে তুমি কমার্সে যেতে পারবে কিন্তু সায়েন্সে যেতে পারবে না। অর্থাৎ তুমি যদি সায়েন্স থেকে একবার বের হও, অর্থাৎ তুমি যদি প্রথমত ধরো 9, 10 তুমি সায়েন্সে পড়েছো কিন্তু আবেদন করার সময় তুমি আর্টস বা কমার্সের স্টুডেন্ট হয়ে আবেদন করেছিলে, কিন্তু তুমি চাচ্ছ যে তুমি আর আর্টসে বা কমার্সে না পড়ে আবার সায়েন্সে ভর্তি হতে চাচ্ছ, তাহলে তুমি ভর্তি হতে পারবে না এই বছর। কিন্তু তুমি যদি ভর্তি বাতিল করো পরবর্তী বছরে যদি আবার নতুন করে ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে ভর্তি হতে পারবে। এবার চলো কমার্সের স্টুডেন্টগুলো কীভাবে গ্রুপ চেঞ্জ করবে। যারা কমার্সের স্টুডেন্ট রয়েছে তাদের গ্রুপ চেঞ্জ করতে হইলে তোমাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, তুমি হচ্ছে আর্টসে যেতে পারবা। অর্থাৎ তোমার জন্য আর্টসের অর্থাৎ একটি মাত্র অপশন খোলা রয়েছে, অর্থাৎ আর্টস আর সায়েন্স এই দুটি আর্টস এবং কমার্সের এই দুটি বিভাগ কী করতে পারে, বিনিময় করতে পারে। তুমি চাইলে কমার্সের স্টুডেন্ট আর্টসে যেতে পারবে, আর্টসের স্টুডেন্ট আসলে কমার্সে আসতে পারবে, কিন্তু এই আর্টস আর কমার্সের স্টুডেন্ট কখনো সায়েন্সে যেতে পারবে না। তবে সায়েন্সে যারা স্টুডেন্ট রয়েছে তারা আর্টসেও যেতে পারবে এবং কমার্সেও যেতে পারবে। সো বিষয়টা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সো স্টুডেন্ট, এখানেও তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট রয়েছে, কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে দিতে পারবে যে সায়েন্সের কীভাবে গ্রুপ চেঞ্জ করতে হয়, আর্টসের কীভাবে গ্রুপ চেঞ্জ করতে হয় এবং কমার্সের গ্রুপ কীভাবে চেঞ্জ করতে হয়। মনে রাখতে হবে উপর থেকে নিচের দিকে আসা যায় কিন্তু নিচ থেকে উপর দিকে যাওয়া যায় না। তার মানে সায়েন্স থেকে তুমি আর্টসে যেতে পারবে, কমার্সে যেতে পারবা এবং আর্টস থেকে তুমি কমার্সে যেতে পারবা এবং কমার্স থেকে তুমি আর্টসে যেতে পারবা। আশা করি এই বিষয়টুকু তোমাদের খুব পরিষ্কারভাবে আমি বুঝাতে পেরেছি। তারপরও যদি আফসা মনে হয় বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে তুমি তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানিয়ে দিবে। এরপর চলো তোমাদের কীভাবে বিষয় চেঞ্জ করতে হবে, অথবা তোমার যদি বিষয় মিল না থাকে তাহলে তুমি কীভাবে পরিবর্তন করবে সেই বিষয়টা একটু ধারণা নেওয়া যাক এবং তারপর আমরা জানাবো যে কত টাকা তোমাকে দিতে হবে, কিভাবে ভর্তি বাতিল করবে, সকল তথ্য আমি তোমাদের মাঝে একটু শেয়ার করব। সো স্টুডেন্ট, এখন দেখো সাবজেক্ট পরিবর্তন, তার মানে বুঝতে পারছো যে বিষয়গুলো মিল নেই এবং যে বিষয়গুলো মিল রয়েছে তুমি চাইলে কিভাবে পরিবর্তন করতে পারো। দেখো প্রথম রয়েছে তোমার জন্য প্রথম কলেজ রয়েছে, অর্থাৎ তুমি যেখানে পড়াশোনা করছো বর্তমানে, অর্থাৎ প্রেজেন্ট কলেজ, ঠিক আছে। আমরা যদি এখন প্রেজেন্ট দিই তাহলে হচ্ছে আমার এটা প্রেজেন্ট, আর এটা হচ্ছে আমি যখন যাব অর্থাৎ ফিউচার কলেজ, ঠিক আছে। তাহলে এটা আমার ফিউচার কলেজ আর একটা হচ্ছে আমার প্রেজেন্ট কলেজ। বর্তমানে আমি যে কলেজে রয়েছি এবং পরবর্তীতে আমি যে কলেজে যাব সেই কলেজের সাবজেক্ট আমি কীভাবে মিল করব। সো এই ক্ষেত্রে একটা অপশন দেখো, সেটি হচ্ছে ধরো তুমি যে কলেজে পড়াশোনা করছো অর্থাৎ প্রেজেন্ট কলেজে শুধুমাত্র কৃষি সাবজেক্টটি রয়েছে আর কোনো সাবজেক্ট নেই, যার কারণে তুমি পরিবর্তন করতে পারছিলে না এবং কোনোভাবেই ট্রান্সফার নিতে পারছিলে না, তাই তো। এরকম কলেজ রয়েছে যেখানে মাত্র একটি সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে কৃষি। সো এখন দেখো এখন কি করতে পারবা, কিভাবে তুমি পরিবর্তন করবা। দেখো দ্বিতীয় কলেজে রয়েছে ভূগোল রয়েছে, যুক্তিবিদ্যা রয়েছে, অর্থনীতি রয়েছে, আরও বিভিন্ন সাবজেক্ট রয়েছে। আমি জাস্ট তোমাদের বললাম যে সাপোজ ধরে নাও, ঠিক আছে। এখন তুমি কি চাইলেই তোমার গ্রুপ সাবজেক্ট কি পরিবর্তন করতে পারবা? না, পারবা না, কারণ তোমার কলেজে মাত্র কৃষি রয়েছে কিন্তু কোনোভাবেই ভূগোল নেই, যুক্তিবিদ্যা নেই, অর্থনীতি নেই, তাহলে তুমি কিন্তু পরিবর্তন করতে পারছো না, কারণ তোমার কলেজে মাত্র একটি সাবজেক্ট রয়েছে। যদি ভূগোল
ভূগোল থাকতো, যুক্তিবিদ্যা থাকতো অথবা অর্থনীতি থাকতো, তাহলে তুমি কিন্তু খুব সহজেই পরিবর্তন করতে পারতা। সো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। আরেকটি অপশন তোমাদের দেখায়, সেটি হচ্ছে ধরো তোমার প্রথম কলেজ অর্থাৎ প্রেজেন্ট কলেজে ভূগোল রয়েছে, যুক্তিবিদ্যা রয়েছে, অর্থনীতি রয়েছে এবং কৃষি রয়েছে, এবং তোমার যে ফিউচার কলেজটি রয়েছে, ফিউচার কলেজেও তোমার কি রয়েছে, ভূগোল রয়েছে, যুক্তিবিদ্যা রয়েছে, অর্থনীতি রয়েছে এবং কৃষিও রয়েছে। তাহলে তুমি কিন্তু খুব সহজে তোমার বিষয়টি পরিবর্তন করে নিতে পারবে। অর্থাৎ তুমি চাইলে ধরো তোমার ভূগোল রয়েছে, তোমার ভূগোল ভালো লাগছে না, তুমি পরিবর্তন করে এখান থেকে তুমি চাইলে অর্থনীতি নিতে পারো অথবা যুক্তিবিদ্যা নিতে পারো। বিষয়গুলো তোমাদের মাঝে আমি একটু ক্লিয়ার করে দেই। দেখো ভূগোল সাবজেক্টে একটু তোমার কি রয়েছে, থিওরি রয়েছে। সো যারা ভূগোল নিয়ে পড়াশোনা করতে চায় অবশ্যই তোমাদের এখানে প্র্যাকটিক্যাল রয়েছে। যুক্তিবিদ্যায় কোনো প্র্যাকটিক্যাল নেই, অর্থনীতি প্র্যাকটিক্যাল, এই অর্থনীতি তো প্র্যাকটিক্যাল নেই, কৃষিতে প্র্যাকটিক্যালও নাও থাকতে পারে। তবে হ্যাঁ, যুক্তিবিদ্যা একটু কঠিন সাবজেক্ট এবং অর্থনীতি একটু কঠিন সাবজেক্ট। যারা যুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চায় অবশ্যই ভেবে চিন্তে নিবে, যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চায় তারা অবশ্যই ভেবে চিন্তে নিবে। এবং তোমাদের আরও একটি বিষয় ক্লিয়ার করে দিতে চাই যে তুমি ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি যে বিষয়গুলো পড়বে সেই বিষয়গুলো তোমাকে কিন্তু অনার্সে তোমাকে কিন্তু অনেকটা সহযোগিতা করবে কোন সাবজেক্ট নিয়ে তুমি পরবর্তীতে পড়াশোনা করতে চাও। তাহলে তোমাকে সেই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে কী করতে হবে, সাবজেক্ট চেঞ্জ করতে হবে। কারণ তুমি এমন বিষয় নিও না যে বিষয়টা তোমাকে অনার্সে গিয়ে কোনোভাবে কী করবে না, হেল্প করবে না। কারণ তুমি যদি এমন বিষয় নাও যে পড়াশোনা করছো অনার্সে ওই বিষয়টা নাই, বা থাকলেও তুমি সেই যে বিষয় নিয়ে পড়াশোনা করতে চাচ্ছিলে অনার্সে সেই বিষয় তোমাকে কোনোভাবে সহযোগিতা করবে না। এই জন্য বলবো তুমি যে কোনো সাবজেক্ট নিতে পারো, তবে সেই সাবজেক্টগুলো আগে বিবেচনা করতে হবে যে অনার্সে কোন সাবজেক্ট পেতে গেলে কোন সাবজেক্ট পড়াশোনা করা উচিত ইন্টারমিডিয়েটে, সেই বিষয়গুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। যেমন আমি যদি বলি তুমি যদি অনার্সে ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইন্টারমিডিয়েটে কী থাকতে হবে, এই যে যুক্তিবিদ্যা থাকতে হবে, ইংলিশ থাকতে হবে এবং ইকোনমিক্স থাকতে হবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি ইকোনমিক্স নিয়ে পড়তে চাচ্ছ কিন্তু তোমার এইচএসসিতে যুক্তিবিদ্যা ছিল না, অর্থনীতি ছিল না, তাহলে তুমি কিন্তু কোনোভাবেই অনার্সে গিয়ে অর্থনীতি নিয়ে পড়তে পারবে না। এই জন্য তোমাকে বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো তুমি যদি অর্থনীতি পেতে চাও তাহলে তুমি হিসাব বিজ্ঞান পড়তে পারো, ফাইন্যান্স পড়তে পারো, এই বিষয়গুলো নিয়েও তুমি কিন্তু অর্থনীতি পেতে পারবা অনার্সে গিয়ে। সো যাই হোক, এই বিষয়গুলো তোমাকে আরও পরবর্তীতে যদি জানতে চাও অবশ্যই ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবা। সো ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো যে বিষয় পরিবর্তন করার সময় তাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, তোমার যে কলেজে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যদি থাকে তাহলে তুমি বিষয় পরিবর্তন করতে পারবে খুব সহজে, কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে পরিবর্তন করতে পারবে না। আবার দেখা যাচ্ছে অনেকে ফোর্থ সাবজেক্ট মিলতেছে না, কি সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট কি হচ্ছে না, মিলতেছে না, সেই ক্ষেত্রে কী করণীয় রয়েছে, সেই ক্ষেত্রে তোমাকে কলেজে যে স্যার রয়েছে স্যারদের সাথে তোমাকে কী করতে হবে, যোগাযোগ করতে হবে। তারা তোমাকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিবে যে কীভাবে পরিবর্তন করা যায়। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এবার তোমাদের আমি একটু পরিষ্কার দিই যে কত টাকা তোমাকে দিতে হবে সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তন করার জন্য। ঠিক আছে, এই সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তন করার জন্য কত টাকা দিতে হবে এইটা কিন্তু প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা নোটিশের মাধ্যমে প্রকাশ করার কথা। যেহেতু ঢাকা বোর্ড বলে দিয়েছে, অর্থাৎ ঢাকা বোর্ড বলতে আন্তঃবোর্ড বলে দিয়েছিল যে সকল বোর্ডের জন্য তারা কি করবে, প্রকাশ করবে, কিন্তু এখনও কোনোভাবে তারা কি করেনি, প্রকাশ করেনি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের কত টাকা দিতে হবে এবং কত টাকা প্রয়োজন রয়েছে? দেখো এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড কিন্তু সুন্দর করে প্রকাশ করে দিয়েছে। দেখো কত টাকা দিতে হবে এটার জন্য কিন্তু দিনাজপুর বোর্ড কি করেছে, প্রকাশ করেছে। আমি তোমাদের জন্য একটু হাইলাইট করে দিচ্ছি বিষয়টা। দেখো দিনাজপুর বোর্ড প্রকাশ করেছে যে তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ তুমি যদি বিষয় পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে 200 টাকা দিতে হবে, বিভাগ পরিবর্তন করলে 200 টাকা দিতে হবে এবং ভর্তি বাতিল যদি করতে চাও তাহলে তোমাকে 200 টাকা দিতে হবে। সো এই ক্ষেত্রে মনে রাখো প্রত্যেকটা বোর্ড, আবার আরেকটা বোর্ডের যদি আমি তথ্যটা তোমাদের দেখাই সেটা হচ্ছে এটা হচ্ছে কি বলছে, ময়মনসিংহ বোর্ডের ছিল, ঠিক আছে। ঠিক আছে, এটা কিন্তু ময়মনসিংহ বোর্ড প্রকাশ করেছে, সরি এটা সিলেট বোর্ড প্রকাশ করেছে। সো সিলেট বোর্ডে কত টাকা দিতে হবে সেটা কিন্তু তারা প্রকাশ করেনি, অর্থাৎ এটাও তোমাকে কত টাকা দিবে সেটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ জানে। সো কলেজ কর্তৃপক্ষ থেকে তুমি অবশ্যই শুনে নেবে যে তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে, বিষয়টা যেন মাথায় থাকে। তার মানে তুমি যখন গ্রুপ বিষয় পরিবর্তন করতে যাবা, বিভাগ পরিবর্তন করতে যাবা, ভর্তি বাতিল করতে যাবা, কত টাকা তোমাকে দিতে হবে সেই কলেজ কর্তৃপক্ষ ভালোভাবে জানে। আর যদি বোর্ড প্রকাশ না করে তুমি কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিতে পারবা ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো তোমাদের আমি বলে রাখি তোমাদের মোটামুটি 200 টাকা করেই হতে পারে প্রত্যেক বোর্ডের, এবং ভর্তি বাতিল করার জন্য 700 টাকা হতে পারে বা কম বেশি হতে পারে, তোমরা এটা দেখে নিও। এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের জন্য আমি বললাম, বা প্রত্যেকটা বোর্ড কিন্তু আলাদা আলাদা প্রকাশ করবে। এখন কথা হচ্ছে অনেক বোর্ডে কিন্তু এখনও নোটিশ প্রকাশ করেনি, তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবে না, অবশ্যই আবেদন করতে পারবে। আবেদন কবে শুরু হয়েছে বলছিলাম, 29 তারিখে শুরু হয়েছে এবং 15 তারিখ পর্যন্ত কি থাকবে, চলমান থাকবে। তার মানে গত মাসে অর্থাৎ এই মাসে আজকে কত তারিখ, আজকে হয়তো 30 তারিখ। সো আজকে
30 তারিখ, তার মানে গতকাল থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন থাকবে আগামী মাসে, অর্থাৎ আগামী বছর জানুয়ারি মাসে 15 তারিখ পর্যন্ত আবেদনটা কি চলমান থাকবে। সো বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। এখন অনেক বলছে যে নোটিশ কি পরিবর্তন হয়েছে, না নোটিশ পরিবর্তন হয় নাই বা ডেট চেঞ্জ হয় নাই। যদি হতো আমি তোমাদের অবশ্যই জানিয়ে দিতাম। যেহেতু ডেট পরিবর্তন হয় নাই বা নোটিশ কোনোভাবে কোনো প্রকাশ করে নাই, এই জন্য কোনোভাবে জানানো যাচ্ছে না। তবে যারা কলেজ কর্তৃপক্ষ বা কলেজের স্যারগুলো রয়েছে তারা কিভাবে বলেছে আমি জানি না। অনেকে আমাকে কমেন্ট করেছে স্যার আমাদের বলেছে যে নোটিশের ডেট নাকি পরিবর্তন হয়েছে। না, নোটিশের ডেট কোনোভাবে পরিবর্তন হয় নাই, এভাবে কোনো নোটিশ দেওয়া নেই। তুমি যদি চাও ঢাকা বোর্ডে দেখতে পারো, অর্থাৎ তুমি সকল বোর্ডেরটা দেখে নিতে পারবে। দেখো এখানে বলেই দিয়েছে আন্তঃবোর্ড। তোমাকে যদি আমি দেখাই এইটা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু সকল বোর্ডের কথা লেখা রয়েছে। তার মানে সকল বোর্ড নোটিশ প্রকাশ করে দিয়েছে, তুমি আবেদন করতে পারবে। তবে কত টাকা নিতে হবে বা কত টাকা দিতে হবে এটা কিন্তু পরিষ্কার করে শুধুমাত্র দিনাজপুর বোর্ড জানিয়ে দিয়েছে, অন্যান্য বোর্ড জানিয়ে দেয়নি। তবে তোমরা আবেদন যখন করতে যাবা তখন কিন্তু সেটা তোমাদের কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিতে পারো। এখন কথা হচ্ছে কীভাবে আবেদন করবা। দেখো, আবেদন করার জন্য তোমাদের ওয়েবসাইটে যেতে হবে। এখন আবেদন করার জন্য তোমাকে ওয়েবসাইটে যেতে হবে। এটা কি করবে, কলেজের কাজ, অর্থাৎ কার কাজ, কলেজ কর্তৃপক্ষের কাজ, তোমার কাজ না। তুমি শুধু কলেজে আবেদন করবে, সেটা হচ্ছে অফলাইনে, অর্থাৎ হাতে কলমে তোমার যে অ্যাপ্লিকেশনটা লিখতে হয়, তুমি শুধু এই অ্যাপ্লিকেশনটা কী করবে, লিখে দিবা, স্যারের কাছে জমা দিবা। তারপরে তারা দেখে তোমাকে কী করবে, সেটা আবেদন করবে। তারা কোথা থেকে আবেদন করবে, www.exaadmission.gov.bd.com একটা ওয়েবসাইট রয়েছে। ওই ওয়েবসাইটে যাবে, যায় কলেজ প্যানেল রয়েছে, সেখানে কলেজের কর্তৃপক্ষের কাজ, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ ছাড়া ওখানে কেউ প্রবেশ করতে পারবে না। সো তুমিও পারবে না, আমিও পারবো না। এই জন্য কলেজের সাথে যোগাযোগ করে নিতে হবে। তোমার কোনো আবেদন করার কোনো উপায় নেই, তোমাকে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করে নিতে হবে। সেটা তোমাকে আগে অফলাইনে অ্যাপ্লিকেশন লিখতে হবে, তারপরে কলেজে তারা আবেদন করবে। সো কী করতে হয় তারা কলেজ কর্তৃপক্ষ সুন্দর করে দেবে, তোমাকে কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। তবে তোমাকে শুধু তাদেরকে জানাইতে হবে তুমি বিষয় পরিবর্তন করতে চাচ্ছ, গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছ এবং ভর্তি বাতিল করতে চাচ্ছ। সো স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে অনেকে আরেকটু রয়েছে, সেটা হচ্ছে বলছে আমার কলেজে এখনও ভর্তি নিচ্ছে না, আমি কি করব। সো দেখো, এই যে এরকম একটা করে নোটিশ প্রকাশ করবে, এটা কোন বোর্ড, বরিশাল বোর্ড। দেখতে পাচ্ছ, এটা বরিশাল বোর্ডের কি করেছে, নোটিশ প্রকাশ করেছে। তার মানে কাদের ট্রান্সফার হয়েছে, দেখো দুইজনের ট্রান্সফার হয়েছে মাত্র, তাসফিনা আর একটা হচ্ছে ফাতিমা। সো এই দুইজনের ট্রান্সফার তারা অ্যাকসেপ্ট করেছে। এইবার অ্যাকসেপ্ট করার জন্য তারা কি করেছে, নোটিশ প্রকাশ করেছে। এরকম যদি নোটিশ প্রকাশ করে, এরকম তথ্য দেওয়ার পরেই তুমি কিন্তু তোমার কলেজ পরিবর্তন করার জন্য যেতে পারবা এবং তুমি ভর্তি হতে পারবা। এইরকম নোটিশ কিন্তু তারা প্রত্যেকটা বোর্ডেই প্রকাশ করবে, যে কারা কারা আবেদন করেছিল এবং কারা অ্যাকসেপ্ট হয়েছে সেগুলো শুধুমাত্র দেখাবে। ঠিক আছে, যারা অ্যাকসেপ্ট হয়েছে অর্থাৎ গ্রহণ করেছে তাদের আবেদনটা দেখাবে, এই যে তাদের অনুমোদন কিন্তু দিয়ে দিয়েছে। সো তারা চাইলে এখন কিন্তু নতুন কলেজে কি হতে পারে, ভর্তি হতে পারে। বাট যাদের দেখাবে না তাদের ধরে নিতে হবে তাদের আবেদন ক্যান্সেল হয়ে গিয়েছে বা কোনোভাবেই কোনো কিছু করা যায়নি। এক্ষেত্রে মনে রাখতে হবে SMS আসলেও আসতে পারে, নাও আসতে পারে। টাকা পেমেন্ট করেছো, নো প্রবলেম। টাকা অনেকে পেমেন্ট করতে পারেনি, নো প্রবলেম। তবে আবেদনের আবার একটা সুযোগ রয়েছে, তবে আবেদনের আরও একটা কি দিতে পারে, সুযোগ দিতে পারে। সো ওই সুযোগের জন্য তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তার আগে তোমরা বিভাগ পরিবর্তন করে নাও, বিষয় পরিবর্তন করে নাও এবং যদি মন চায় ভর্তি বাতিল করে নিতে পারো। তবে ভর্তি বাতিল করলে আর তুমি কিন্তু কোনো জায়গায় ভর্তি হতে পারবে না নতুনভাবে। পরবর্তী বছরে তুমি চাইলে ভর্তি হতে পারো। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সো স্টুডেন্ট, পরবর্তী কোনো ধরনের আপডেট নিয়ে আবারও তোমাদের সাথে দেখা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দেবো, একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।